সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি শুধুমাত্র অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমরা এই ভিডিওটিতে দেখতে পারবে তোমাদের তৃতীয় সপ্তাহে যে সকল অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই সকল অ্যাসাইনমেন্টগুলো। তো ভিডিওটি শুরু করার পূর্বে বলে নিচ্ছি, তোমরা যারা পূর্ববর্তী 2 সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো এখনও করোনি তারা খুব সহজেই সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। উপরে ডান দিকে দেখবে আই বাটন আছে, সেখানে প্লেলিস্ট লিঙ্কে ক্লিক যদি করো, সেখানে প্লেলিস্ট লিঙ্কে ক্লিক করলে তোমরা সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের অ্যাসাইনমেন্টগুলো কীভাবে লিখতে হবে, শিরোনামগুলো কী হবে বা কতটুকু লিখলে বেটার মার্কস পাওয়া যাবে, এই বিষয়ে আলোচনা করা আছে ভিডিওগুলোতে। তোমরা সবগুলো সেখানে পেয়ে যাবে। আর অ্যাসাইনমেন্ট লেখার সঠিক দিক নির্দেশনাও সেখানে দেওয়া হয়েছে। তো এই ভিডিওটি শেষ হওয়ার পর অনুরূপ একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো এই সপ্তাহের জন্য, যে এই সপ্তাহের যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া হয়েছে সেগুলো কতটুকু লিখবে, কীভাবে লিখবে এবং অ্যাসাইনমেন্টের শিরোনামগুলো কী হবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা দেখতে পাবে তোমাদের তৃতীয় সপ্তাহে যে সকল অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সে প্রশ্নগুলো। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তৃতীয় অ্যাসাইনমেন্ট তৃতীয় সপ্তাহের জন্য প্রেরণ সংক্রান্ত। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশনার প্রেক্ষিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি ও স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে সরকার বার্ষিক পরীক্ষা না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। শিক্ষার্থীকে শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত রাখতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নির্ধারণ করা হয়েছে। উক্ত নির্দেশনার আলোকে মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ প্রেরণ করা হলো। এমত অবস্থায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সকল শিক্ষার্থীদের অবহিত সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনাক্রমে অনুরোধ করা হলো। এখন আমরা দেখব তোমাদের কি কি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের প্রথম যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে ইংরেজি বিষয়ের উপর। দেখো তোমাদের অ্যাসাইনমেন্টের ইউনিট এবং টাইটেলগুলো। ইউনিট 5 এর লিসন 4 এ ম্যান হু লাভস ট্রিজ এবং লিসন 7 দ্য ট্রুথফুল ডাভ 3 অ্যান্ড ইউনিট 7 এর লিসন 4 রিভার জিপসিস ইন বাংলাদেশ 2। হোমওয়ার্কগুলো দেখো বা অ্যাসাইনমেন্টগুলো দেখো। তোমাদের 3টি কোয়েশ্চেন দেওয়া হয়েছে মোট। কার্তিক Paramanik is an inspiration for us. Do you agree? Why or why not? Number 2. Why do you think that the title is appropriate for the story The Truthful Dove? Number 3. Imagine there is a boat school in your area to teach river gypsy children. Write a paragraph about how you can help the gypsy children switch learning. দেখো তোমাদের এই অ্যাসাইনমেন্টের অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াগুলো কি বলা আছে। ইন দিস রাইটিং টেস্ট টিচার উইল চেক স্টুডেন্টস ল্যাঙ্গুয়েজ দ্যাট দে উইল ইউজ টু কানেক্ট দেয়ার ইমাজিনেশন উইথ দ্য কন্টেন্ট, অ্যাবিলিটি টু অ্যান্সার টু দ্য পয়েন্ট, স্পেলিং, গ্রামার অ্যান্ড পাংচুয়েশন। অর্থাৎ তোমাদের এই 3টি লেসন থেকে 3টি অ্যাসাইনমেন্ট বা 3টি হোমওয়ার্ক দেওয়া হয়েছে। এই হচ্ছে তোমাদের ইংরেজি বিষয়ের হোমওয়ার্ক। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের দ্বিতীয় যে হোমওয়ার্কটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে গণিত বিষয়ের উপর। দেখো তোমাদের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন এবং জ্যামিতিক প্যাটার্ন, এখান থেকে দ্বিতীয় অধ্যায় মুনাফা সংক্রান্ত সমস্যা, চক্রবৃদ্ধি মুনাফা, এবং তৃতীয় অধ্যায়, এই 3টি অধ্যায় থেকে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে। দেখো প্রশ্ন 1, শিরোনাম দিবে সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলক পার্থক্য। সরল মুনাফার ক্ষেত্রে সঞ্চয় স্কিমের মূলধন পি সমান 15,000 টাকা, সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল এন সমান 3 বছর, সঞ্চয় স্কিমের মুনাফার হার আর সমান 9%। প্রশ্নগুলো দেখো। সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল 3 বছর পর মুনাফার পরিমাণ আই সমান কত? 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফায় মুনাফা বিয়োগ আসল এ সমান কত? চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সঞ্চয় স্কিমের মূলধন পি সমান 15,000 টাকা, সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল এন সমান 3 বছর, সঞ্চয় স্কিমের মুনাফার হার আর সমান 9%। প্রশ্নগুলো দেখো। প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ সহ কত, অর্থাৎ সূত্র উল্লেখ করতে হবে। দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত? তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত? নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত? নির্দিষ্ট সময়কাল 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তারপর দেখো সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে করো? দেখো তোমাদের অ্যাসাইনমেন্টে মূল্যায়ন নির্দেশনাটা কি বলা আছে।
সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা সংক্রান্ত বাস্তব সমস্যা সমাধান করতে পারা। সংক্ষিপ্ত প্রশ্ন, প্যাটার্ন ব্যাখ্যা করতে পারা এবং বিভিন্ন একক ব্যবহার করে তরল পদার্থের ওজন ও আয়তন নির্ণয় করতে পারা। তোমাদের আরো কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এই গণিত বিষয়ের উপর। দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন আছে কিছু। 6, 11, 16, 21 এই প্যাটার্নটির বীজগণিতীয় রাশি নির্ণয় করো। তারপর দেখো, এর পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা কত হবে, চিত্র আঁকো। 1 মিটার কাকে বলে? অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির দুটি এককের নাম লিখো। 10 একর সমান কত বর্গমিটার? 160 সেন্টিমিটার সমান কত ইঞ্চি? একটি ঘরের আয়তন 7,68,000 ঘন সেন্টিমিটার এবং বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী হলে ঘরটিতে বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম? তো এই হচ্ছে তোমাদের গণিত অ্যাসাইনমেন্ট। অনেকগুলো প্রশ্ন দেওয়া হয়েছে। পরবর্তী অ্যাসাইনমেন্টটি দেখো, তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে কৃষি শিক্ষা বিষয়ের উপর এবং গার্হস্থ্য বিজ্ঞান আছে। আমি প্রথমে কৃষি শিক্ষাটা দেখাচ্ছি। তোমাদের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে অধ্যায় 1 বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং অধ্যায় 2 কৃষি প্রযুক্তি, পাঠ 1 ধান চাষে গুটি ইউরিয়া ব্যবহার, এই দুটি অধ্যায় থেকে। প্রশ্নগুলো দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। জিএম ফসল বলতে কি বোঝো? বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির তুলনা করো। গ্রিনহাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলি লিখো। দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক কেন, ব্যাখ্যা করো। দেখো, তোমাদের অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করা হবে কিভাবে। বিষয়বস্তুর ধারণা, ধারণার সঠিক ব্যাখ্যা, কমপক্ষে দুইটি বিষয়ের তুলনা সঠিকভাবে উপস্থাপন, দুই দেশে কৃষির ধারণা প্রদান। অর্থাৎ এখানে বাংলাদেশ এবং ভিয়েতনামে যে কৃষির তুলনা করতে বলা হয়েছে সেখানে কমপক্ষে দুইটি বিষয়ের তুলনা তোমাদের সঠিকভাবে উপস্থাপন করতে হবে। তারপর দেখো, 2 নম্বরে যে দুটি প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর জন্য তোমাদের কি মূল্যায়ন বলা আছে। বিষয়বস্তু ধারণা, কৌশল বাস্তবায়নের শর্ত উল্লেখ, দুইটি বিষয়বস্তু সম্পর্কে ধারণা, কোনটি সুবিধাজনক তার ব্যাখ্যা প্রদান। অর্থাৎ এখানে যে দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া, অর্থাৎ আমাদের দুইটি বিষয়বস্তু আছে, দানাদার ইউরিয়া এবং গুটি ইউরিয়া। দুইটার সম্পর্কে বা দুইটি বিষয়বস্তু সম্পর্কে তোমাদের বিস্তারিত ধারণা প্রদান করতে হবে এবং কোনটা সুবিধাজনক তার ব্যাখ্যাটা, সঠিক ব্যাখ্যাটা তোমাদের প্রদান করতে হবে। ঠিক আছে, এই ছিল তোমাদের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট। তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টটি দেখো, গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ে তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। তোমাদের এই অ্যাসাইনমেন্টটি হচ্ছে অধ্যায় 1, অধ্যায় 2 গৃহ পরিবেশের নিরাপত্তা, অধ্যায় 3 গৃহে রোগীর শুশ্রূষা, অধ্যায় 4 বয়সন্ধিকাল। এই 4টি অধ্যায় থেকে দেওয়া হয়েছে। দেখো, প্রথম অধ্যায় থেকে তোমাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে তোমার পরিবারের আয়ের সাথে সঙ্গতি রেখে তোমার ছোট বোন বা ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানের পরিকল্পনা ও বাজেট প্রণয়ন করো। দ্বিতীয় অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তোমার পরিবারের জন্য একটি ফার্স্ট এইড বক্স তৈরি করো। তৃতীয় অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে রোগীর কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। চতুর্থ অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে বয়সন্ধিকালের পরিবর্তন সম্পর্কে জানা প্রয়োজন কেন, এই সময় স্কুলের সাথে খাপ খাওয়ানোয় তুমি কি কি করতে পারো। ঠিক আছে, এই 4টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এবার দেখো, তোমাদের এই প্রশ্নগুলো কিভাবে মূল্যায়ন করা হবে। প্রথম যে প্রশ্নটি আছে তার বিষয়বস্তু ধারণাসমূহের ব্যাখ্যা অর্থাৎ মূল বিষয়সমূহ এবং সঠিক বাজেট প্রণয়ন করতে হবে। দ্বিতীয় প্রশ্নটির ক্ষেত্রে ফার্স্ট এইড বক্স তৈরির ক্ষেত্রে তোমাদের বিষয়বস্তু ধারণা প্রদান করতে হবে, সকল উপাদান অন্তর্ভুক্তকরণ করতে হবে। তৃতীয় প্রশ্নটির ক্ষেত্রে রোগীর কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তা, তোমাকে কমপক্ষে 5টি প্রয়োজন উল্লেখ করতে হবে এবং তার সঠিক ব্যাখ্যা প্রদান করতে হবে। সর্বশেষ দেখো, বয়সন্ধিকালের পরিবর্তন যে প্রশ্নটা আছে, বিষয়বস্তু ধারণা প্রদান করতে হবে, বিষয়বস্তুর ব্যাখ্যা সহ কমপক্ষে 3টি প্রয়োজনীয়তা উল্লেখ করতে হবে, খাপ খাওয়ানোর কমপক্ষে 3টি উপায় তোমাদের উল্লেখ করতে হবে। তো এই ছিল তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টটি। অর্থাৎ তোমাদের 3টি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে মূলত, একটি হচ্ছে ইংরেজি, একটি হচ্ছে গণিত এবং আরেকটি হচ্ছে কৃষি শিক্ষা বা গার্হস্থ্য বিজ্ঞান। তো তোমাদের তো এখান থেকে দুইটি থেকে কৃষি শিক্ষা এবং গার্হস্থ্য বিজ্ঞান দুইটা বিষয়ের মধ্যে যে কোনো একটি লিখতে হয়। তো যার স্কুলে যেটা আছে বা তোমাদের শিক্ষকদের সাথে কথা বলে তোমরা সেই অ্যাসাইনমেন্টটি লিখবে। যতটুকু আমি জানি এখানে দুইটা বিষয়ের মধ্যে একটা বিষয় তোমাদের পড়ানো হয় স্কুলে, তো শিক্ষকদের সাথে কথা বলে তোমরা সেই বিষয়টার উপরে অ্যাসাইনমেন্টটা করবে। তো এই হচ্ছে তোমাদের 3য় সপ্তাহে যে কয়টি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। তো সেই অ্যাসাইনমেন্টগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা অ্যাসাইনমেন্টগুলো তোমাদের বই সুন্দর করে পেয়ে যাবে। ভিডিওটি শেষ করার পূর্বে তোমাদের একটা বিষয় আবারও মনে করিয়ে দিচ্ছি, তোমাদের যখন অ্যাসাইনমেন্ট দেওয়া হয় সরকার থেকে তখন একটি নির্দেশনা দেওয়া হয়েছিল, সেই নির্দেশনায় কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। দেখো তোমরা এখানে 5 এবং 9 নং পয়েন্টটা লক্ষ্য করতে বলা হয়েছে। 9 নং পয়েন্টে কি আছে,
নোট বই, গাইড বই বা অন্য কারো লেখা থেকে নকল করে যদি অ্যাসাইনমেন্ট জমা দাও তা বাতিল করতে হবে এবং পুনরায় সেই অ্যাসাইনমেন্ট জমা দিতে বলতে হবে। এটা তোমাদের শিক্ষকদের জন্য বলা হয়েছে। আর অভিভাবকদের প্রতি একটা তোমাদের নির্দেশনা ছিল বা পরামর্শ ছিল, সেটা হচ্ছে দেখো 5 নম্বর পয়েন্টে, নোট বই, গাইড বই বা অন্য কারো লেখা থেকে নকল করে যদি অ্যাসাইনমেন্ট জমা দাও তা বাতিল করা হবে এবং পুনরায় অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অ্যাসাইনমেন্ট তৈরির সময় শিক্ষার্থী যেন নোট বই বা গাইড বইয়ের সাহায্য না নেয় বা অন্য কারো থেকে লেখা নকল না করে তার লক্ষ্য রাখতে হবে। তো বুঝতেই পেরেছো সরকার কেন তোমাদের এই কথাগুলো বলেছে। কেননা তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলো মূল্যায়ন করা হবে এবং মূল্যায়ন করার পরে কিন্তু তোমাদের টিচাররা বুঝতে পারবে যে তোমাদের কোথায় ঘাটতি রয়েছে বা তোমাদের দুর্বল দিক কোনগুলো এবং তোমাদের সবল দিক কোনগুলো। তো সবার কাছে এটা রিকোয়েস্ট, তোমরা অ্যাসাইনমেন্টগুলো যতটুকু পারো নিজেরা করার চেষ্টা করো। কারো কাছ থেকে হেল্প না নিয়ে, কোনো গাইড বইয়ের কাছ থেকে হেল্প না নিয়ে, কোনো ফেসবুক, ইউটিউব কোথাও থেকে দেখার দরকার নেই। নিজেরা যতটুকু পারো ততটুকুই করো, তাহলে নিজেদের যে দুর্বলতা সেটা তোমরা বুঝতে পারবে। তো আজ এ পর্যন্তই। তোমাদের সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।